এতদিন পর্যন্ত আপনারা জানলেন যে দিল্লির বিস্ফোরণে যারা আতঙ্কবাদী ছিল তারা ঠিক কেমন দেখতে, কি করত, কি মেন্টালিটি ছিল এবং তাদের ফ্যামিলির লোক এখন কিভাবে কান্নাকাটি করছে। অর্থাৎ মিডিয়ারা আর যাই হোক না কেন, তারা টেররিস্টদের ফ্যামিলি মেম্বার এবং টেররিস্টরা কি চিন্তা ভাবনা করত সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছে। যেখানে আপনারা এটাও জানতে পেরেছেন যে এই সমস্ত আতঙ্কবাদীর বৌদি বলুন বা মা বাবা বলুন, যার সাথে তো 1.5 বছর আগে ফোনে কথা বলেছেন, 3 বছর আগে হয়তো দেখা করেছেন বা তারও বেশি হতে পারে, অথচ সেই আতঙ্কবাদীরা নাকি এতই পড়াশোনায় ভালো ছিল, এমন বড় ডাক্তার হয়েছে। মানে সে কি করে যে আতঙ্কবাদী হয়ে গেল ফ্যামিলির কেউই বুঝতে পারছেন না। মানে ফুল অফ সিম্প্যাথি, আর তার সঙ্গে এডুকেশনকে সম্পূর্ণরূপে বদনাম করে রেখে দেওয়া। क्या वो धार्मिक था, क्या वो ऐसे, क्योंकि आपका भाई है तो आपको ज्यादा बहुत ज्यादा रहमदिल था। ये आप सब लोग उसे पूछ सकते हो वो कितना रहमदिल था। जी सर, हमें लगता ही नहीं था, हमें तो बस यही, हमने कितनी स्ट्रगल की उसे पढ़ाने में, यहाँ तक पहुँचाने में पूरी मेहनत की, पूरी लगन के साथ उसे यहाँ तक पहुँचाया था ताकि वो कुछ कमा सके और फिर हमें भी कुछ खिलाए पिलाए। आपको क्या विश्वास हो रहा है कि वो ऐसा कर सकता है? मुझे तो यकीन ही नहीं हो रहा है, मैं तो परेशान हूँ। এই যে টেররিস্ট হয় কেন? এডুকেশন দিলে টেররিস্ট হবে না। আমি তো এখন বলছি যে মারাত্মক ঘটনার হাত থেকে বেঁচে গেলেন। মানে এডুকেটেড টেররিস্ট যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ আমরা পেতেও পেলাম না। আর আজকের ভিডিওতে আমি আপনাদের ইন্ট্রোডিউস করাবো রিয়েল হিরোর সাথে, যিনি কাশ্মীরে পোস্টিং রয়েছেন, আইপিএস অফিসার ডক্টর জিভি সন্দীপ চক্রবর্তী, যার জন্য আজকে আমরা আপনারা সেফ ফিল করছি। ভারত যে কতটা মারাত্মক ষড়যন্ত্রের হাত থেকে বেঁচে গেছে আপনারা কল্পনা পর্যন্ত করতে পারবেন না। এবং যে উমর আতঙ্কবাদী, উমর ডক্টর, মানে ডক্টর বলতেও আমার লজ্জা লাগছে, যে নিজেকে দিল্লিতে নিজেই ফাটিয়ে নিয়েছে। তো সমস্ত খবরের ডিটেলসে যাবার আগে নমস্কার, আমি আশিস ভট্টাচার্য আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি এখান থেকেই শুরু করছি। আজকে আমি আপনাদেরকে বলবো যে 10 নভেম্বর যে ঘটনাটি দিল্লিতে ঘটেছে সেটা জানার আগে আমাদেরকে রিক্যাপ করতে হবে। কারণ আপনারা মোটামুটি ইতিমধ্যে বুঝে গেছেন যে যেই পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে, যে পরিমাণ ম্যাটেরিয়ালস উদ্ধার করা হয়েছে, তাতে কত বড় ক্ষতি হতো ভারতে। তো আমরা চলে যাব 19শে অক্টোবরের দিনে। 19শে অক্টোবর যখন হঠাৎ করে কাশ্মীরের শ্রীনগরের চারদিকে একটি পোস্টার ছেয়ে যায়। স্পেশালি শ্রীনগরের নওগাম থানার অন্তর্গত একটি জায়গা রয়েছে বানপোড়া, যেখানে হঠাৎ করে JSA মোহাম্মদের সমর্থনে পোস্টার সাটানো হয়। যে পোস্টারের মধ্যে লেখা ছিল যে জওয়ানদের থেকে, ভারতীয় জওয়ানদের থেকে খুব শীঘ্রই বদলা নেওয়া হবে এবং অ্যাপিল করা ছিল শ্রীনগর এবং আশেপাশের লোকজনকে, দোকানদারকে, বাসিন্দাকে, যে তারা যেন কাশ্মীরের পুলিশ আর জওয়ানদেরকে বুঝতে না দেয়, এন্টারটেন না করে, তাদের থেকে যেন দূরে থাকে, এটা অ্যাপিল করা ছিল। আর এই পুরো বিষয়টা 19শে অক্টোবর রাত্রেবেলায় সমস্ত দেওয়ালে সাটানো হয়। যখন পরের দিন 10টায় ব্যাপারটি জানতে পারেন নাওগাম থানার ইন্সপেক্টর, যার নাম হচ্ছে নসরত আহমদ, তিনি বিষয়টাকে একদম হালকাভাবে নেননি। কারণ তিনি জানেন যে কাশ্মীর কি দেখেছে আর কাশ্মীরে কি হয়ে থাকে। তাই এই পোস্টারের ব্যাপারটিকে একদম হালকাভাবে না নিয়ে, মুহূর্ত সময় নষ্ট না করে তিনি সঙ্গে সঙ্গে তার বস ডক্টর সন্দীপ চক্রবর্তীকে পুরো বিষয়টা জানান। আইপিএস সন্দীপ চক্রবর্তী, যিনি পেহেলগাঁও টেরর অ্যাটাকে যে টেররিস্ট আতঙ্কবাদীরা ছিল তাদেরকে ধরার জন্য যে অপারেশন মহাদেব হয়েছিল সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, 6 বার রাষ্ট্রপতি মেডেল জেতা একজন তখর আইপিএস অফিসার ছিলেন এবং তিনিও কিন্তু পেশায় ডক্টরই ছিলেন। মানে ভাবুন, যে আতঙ্কবাদী যারা ডক্টর হয়ে আতঙ্ক তৈরি করছে, আরেকজন হচ্ছেন ডক্টর সন্দীপ চক্রবর্তী, যিনি পেশায় ডক্টর হয়েও আইপিএস অফিসার হয়ে তিনি এত লক্ষ ভারতীয় মানুষের প্রাণ বাঁচাচ্ছেন। যখন পুরো ব্যাপারটা ডক্টর সন্দীপ চক্রবর্তী জানতে পারেন, একদম হালকাভাবে নেননি। তিনিও এবং ওনার টিম সঙ্গে সঙ্গে তদন্তে নেমে পড়েন। তদন্তের ফার্স্ট তদন্ত যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ চেক করা। তিনি সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ চেক করেন এবং একদমই তাই, যা সন্দেহ ছিল তাই বেরোলো। 3 জন সন্দেহভাজন চোখে পড়ল, যাদের অলরেডি ক্রিমিনাল রেকর্ড রয়েছে, যাদের ফেস আগেও পাথর ছোড়ার ঘটনায় দেখা গেছে, তাদেরকে সঙ্গে সঙ্গে তোলা হয়। জানা গেল যে তারা আর কেউ না, তারা হচ্ছে UGW, অর্থাৎ ওভারগ্রাউন্ড ওয়ার্কার। আমার আপনাদের মতোই থাকবে, কিন্তু হেল্প করবে আতঙ্কবাদীদের। ভারতেরই থাকবে, ভারতেরই খাবে, ভারতের রিসোর্সেস ইউজ করবে, ভারতে নিজের ছেলে মেয়েদেরকে পড়াবে, কিন্তু সাহায্য করবে আতঙ্কবাদীদের।
অর্থাৎ ওরাও দেশদ্রোহী থেকে এবং গাদ্দারের থেকে কোনো অংশে কম না। যখন ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সামনে আসে একজন মৌলবীর নাম। আর এখনও বেশ কিছু ইন্টারঅ্যাকচুয়াল পিপল যারা বলবে যে এখানেও ধর্ম কেন হচ্ছে। তো আমি আপনাদেরকে বলছি যে মারাত্মক ষড়যন্ত্রের পেছনেও এই মৌলবীই ছিল। মৌলবী আর কেউ না। এই যে আপনারা দেখবেন কিছু কিছু মাদ্রাসা আর কিছু কিছু ভিডিও ক্লিপ পাওয়া যায় যেখানকার স্টুডেন্টরা বলে আমরা মৌলবী হতে চাই। तो बड़े होके क्या बनना? मौलछाप हाँ? मौलछाप क्या बनना है? मौलवी। मदरसे में पढ़ाना है। अच्छा, और क्या बनना है आपको? मौलवी साहब बनना है। हैं? मौलवी साहब बनना है। मौलवी। আর হবেই না বা কেন? আমরা আপনারা তো মূর্খ যারা ভাবি যে কি বলছে ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে মৌলবী হতে চাই। তো আজকেই তার প্রমাণ পেয়ে যাবেন যে এই যে মৌলবী ইরফান আহমদ, যিনি সুফিয়ানের মৌলবী ছিলেন, যার আন্ডারে মানে ইনি গুরু, ওনার শিষ্য ছিলেন ডাক্তার, তো কেনই বা মৌলবী হতে চাইবে না বলুন তো? যেই ডাক্তাররা এত পড়াশোনা করছে, ভারতের সরকারি কলেজে পড়ছে, তারা কি করছে? তারা আতঙ্কবাদের সাথে জড়িত, আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। কিভাবে আতঙ্ক ছড়াবে? তো লক্ষ লক্ষ নির্দোষ মানুষের হত্যা করে আতঙ্ক ছড়াবে। আজ তো সম্পূর্ণ এডুকেশনকে বদনাম করে দেওয়া হলো। ঠিক এই সন্দীপ চক্রবর্তী এবং ওনার টিম যখন মৌলবী ইরফান আহমদকে অ্যারেস্ট করেন, ওনাকে যখন জেরা করা হয়, জেরা করতেই কাশ্মীরের পুলিশের মাথায় হাত পড়ে যায়। এত সাংঘাতিক ষড়যন্ত্র করছিল এই মৌলবী, যাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারেন ডক্টর আদিলের কথা। আবারও পুনরায় সিসিটিভি ফুটেজ চেক করা হয়। সিসিটিভি ফুটেজে একদম ফেস স্পষ্ট দেখা যায় যে ডক্টর আদিল, যিনি শ্রীনগরে এসেছিলেন, যার বাড়ি পুলওয়ামাতে, তিনি জেএসএ মোহাম্মদের সমর্থনে পোস্টার চিপকাচ্ছেন এবং ভারতীয় সেনাদেরকে হুমকি দেওয়ার পোস্টার চিপকাচ্ছেন এবং পোস্টার সাঁটানোর সময় তার হাত পর্যন্ত কাঁপেনি, তিনি দুবার ভাবেননি পর্যন্ত। এবং এনার ফটো সম্পূর্ণরূপে সিসিটিভি ফুটেজে চলে আসে এবং জানা যায় যে তিনি অনন্তনাগ মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট ছিলেন। যখন তার নিজস্ব চেম্বার ছাপা মারা হয় তখন সেই চেম্বার থেকে মেডিসিন কম AK-47 উদ্ধার হয়। বিষয়টিকে জানানো হয় ইউপিতে, কারণ জানা যায় যে ততক্ষণে ডক্টর দেশদ্রোহী আদল আহমদ পৌঁছে গেছে ইউপির সাহারানপুরে। ইউপি পুলিশ এবং কাশ্মীর পুলিশের যৌথ অপারেশনে অ্যারেস্ট করেন ডক্টর আদিল আহমদকে এবং তাকে অ্যারেস্ট করার পর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের মধ্যে আবারও একজন ডক্টরের নাম সামনে আসে, যিনি হচ্ছেন ডক্টর মুজাম্মিল গানি। আর খুব ভালো ব্যাপার হচ্ছে যে এনারা দুজনেই হচ্ছেন সেই মৌলবীর অত্যন্ত প্রিয় ছাত্র, আর এতই প্রিয় ছাত্র যাকে চোখ বন্ধ করে ভরসা করতেন সেই মৌলবী। ইনফ্যাক্ট রিসেন্ট ওনাদেরকে 2024-এ তুর্কি পর্যন্ত পাঠানো হয়েছিল, যেখানে তিনি ট্রেনিং নিয়ে এসেছিলেন যে ভারতে কি করে আতঙ্কবাদকে আরও বেশি করে বাড়াবেন এবং এত বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র কিভাবে করবেন। অর্থাৎ বলতে পারেন যে পুরো রোডম্যাপ, ব্লুপ্রিন্ট ভারতের ষড়যন্ত্রে সেটা তুর্কি থেকেই করা হয়েছিল। এই সেই তুর্কি যে অপারেশন সিন্দুরের পর বলছিলেন যে আমরা পুরোপুরি পাকিস্তানের সমর্থনে আছি এবং বেশ কিছু হাতিয়ার ড্রোন তুর্কি পাকিস্তানেও পাঠিয়েছিল। আমি আপনাদেরকে জানাই যে আদিলকে জেরা করার পর যখন ডক্টর মুজাম্মিল গানের নাম সামনে আসে, ইনি আবার আরেক পা এগিয়ে ইনি তখন ইতিমধ্যে হরিয়ানার ফরিদাবাদে অলরেডি বিপুল পরিমাণে বিস্ফোরক মজুদ করে রেখেছিলেন। কোথায় মজুদ করে রেখেছিলেন তো সেটাও জানিয়ে দিই। হরিয়ানার ফরিদাবাদে একটি ছোট্ট গ্রাম আছে যার নাম হচ্ছে ফতেপুর তাগা। এই ফতেপুর তাগাতে দুটি ঘর এই দেশদ্রোহী মুজাম্মিল গানি ভাড়া নিয়েছিলেন, আর যেখানে বিপুল পরিমাণে বিস্ফোরক মজুদ করে রেখেছিলেন, আর যেখান থেকেই 360 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট সহ 20টার ওপর টাইমার ব্যাটারি পাওয়া গেছিল, আর যার মধ্যে থেকে বোঝা যাচ্ছিল যে কত বড় ষড়যন্ত্র ছিল। ইনফ্যাক্ট মৌলবীর তো এটা পর্যন্ত ডিমান্ড ছিল তার প্রিয় ছাত্র মুজাম্মিল গানির কাছে যে বিস্ফোরককে তারা কিন্তু গাড়িতে ইউজ করবে, গাড়ি ছাড়া অন্য কোথাও ইউজ করা যাবে না। আর এই ডক্টর মুজাম্মিল হচ্ছেন হরিয়ানার ফরিদাবাদের আল ফালাল বিশ্ববিদ্যালয়ের ডক্টর, মানে আমি আর কি বলবো, ডক্টর ছিলেন। তো ইনি হচ্ছেন সেই আল ফালা বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর। এনার মাধ্যমে ওনার গার্লফ্রেন্ডের খবর পাওয়া যায়, ওনার ফোন থেকে ওনার প্রেমিকার খবর পাওয়া যায়, যিনি হচ্ছেন ডক্টর শাহিন সাইদ। এবার শাহিন সাইদ তো এতই প্রিয় ছিলেন এই মৌলবীর যে ওনাকে ফুল দায়িত্বই দিয়ে দেওয়া হয়েছিল। ইনি হচ্ছেন সিনিয়র, যে যা কর্মকাণ্ড ভারতে হবে, যা ষড়যন্ত্র আতঙ্কবাদী সংগঠনের দিক থেকে করা হবে, তা ওনাকেই পরিচালনা করতে হবে। এই ডক্টর শাহিন সাইদকেই পরিচালনা করতে হবে। এই শাহিন সাইদ নিজের ডক্টর, ওনার ভাইও ডক্টর,
তো ভাইকেও তিনি ইনভলভ করে দিলেন এই অপারেশনে, যার নাম হচ্ছে পারভেজ আনসারি। আপনারা বুঝতে পারবেন না, ভাই বোন দুজনারই আলাদা আলাদা নাম। একজনার নাম হচ্ছে ডক্টর সাইন সাইদ আর একজনার নাম হচ্ছে ডক্টর পারভেজ আনসারি। এবার ভাই বোন সঙ্গে প্রেমিক সবাই ইনভলভ হয়ে গেলেন আতঙ্কবাদী কার্যকলাপ করতে, এবং তারা প্ল্যানিং করতে লাগলেন যে কিভাবে ভারতে ভয়ঙ্কর বিস্ফোরক করা যাবে। বিস্ফোরক এতটাই ভয়ঙ্কর, আমি আপনাদেরকে জাস্ট ছোট্ট করে জানাই যে এরা এতটাই বিস্ফোরক মজুদ করে রেখেছিলেন, মানে ম্যাটেরিয়ালস মজুদ করে রেখেছিলেন যে পুলবামার মতো 15টা বিস্ফোরণ করা যেত। এত বিস্ফোরক এরা মজুদ অলরেডি করতে লেগেছিল। ডক্টর শাহিন শাহিদ যেখানে থাকতেন সেটা হচ্ছে লখনৌ, অর্থাৎ ঘরের শত্রু ঘরেই। এবং কাশ্মীর ইউপির পুলিশ আর হরিয়ানার পুলিশ যখন বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরো বিষয়টাকে ঘিরে ফেলে এবং সার্চ শুরু হয়ে যায় যে এই মহিলা ডাক্তারটি কোথায় আছে, তখন তিনি পালাতে গিয়ে AK-47 সহ ধরা পড়েন। আর এই সমস্ত যখন চারদিকে ধরা পড়ছে, একে অপরকে ফোন লাগানো চলতো যে ভাই আমাদের সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে দিচ্ছে। সেটা হচ্ছে কাশ্মীরের SSP IPS ডক্টর সন্দীপ চক্রবর্তী এবং তার টিম। তখন তাড়াহুড়োতে গদ্দার ডক্টর ওমর নবী উনি আইট নিয়ে বেরিয়ে পড়েন ফরিদাবাদ থেকে। আর এই ডক্টর ওমর আল ফালা বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে এখানে ইনি কিন্তু ডক্টর ছিলেন, সেখানকারও ডক্টর ইনি ছিলেন, কারণ উনি আগে ছিলেন আনন্দনাগ মেডিকেল কলেজে এবং সেখান থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় তার চাল চলনের জন্য। আর এই উমর উন্নবী যখন ফেটে যায় তখনই মিডিয়া পৌঁছে যায় ওনার বাড়িতে ফ্যামিলি মেম্বারের কাছে। তো ফ্যামিলি মেম্বার বলছেন খুব শান্ত স্বভাবের, খুব ভালো, মানে সিম্পেথির ব্যাপার। কিন্তু আমি আপনাদের জানিয়ে দিই, উমর উন্নবী ডক্টর উনি কিন্তু অনন্ত মেডিকেল কলেজে ছিলেন, যেখানে একজন পেশেন্ট ICUতে ভর্তি ছিল এবং সেই পেশেন্ট মারা যায়, যার দায়িত্ব ডাক্তারের ওপর ছিল। জানা যাচ্ছে যে 4 জন ডাক্তারের টিম গঠন করা হয়েছিল, ইনভেস্টিগেশন করা হয়। তো সেখানে জানা যাচ্ছে যে ইনভেস্টিগেশনালি এই ডাক্তার ওই পেশেন্টকে বাঁচায়নি। যখন ভীষণ ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল পেশেন্ট এবং জুনিয়র ডাক্তার বাঁচানোর চেষ্টা করছিল, তখনই উমর উন্নবী নিজের কাজেই ব্যস্ত ছিল। ফোনের পর ফোন পেয়েও তিনি কিন্তু পেশেন্টের কাছে আসেননি এবং ওনার গাফলাতির জন্য একজন পেশেন্ট মারা যায়। এবং তারপরই সেই হসপিটাল থেকে যখন ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়, তখন তিনি পৌঁছে যান এই হরিয়ানার আল ফালা বিশ্ববিদ্যালয়ে। বন্ধু সব আতঙ্কবাদী, আতঙ্কবাদী সব বন্ধু। উমর উন্নবী তাড়াহুড়োতে যখন বুঝলেন যে পুরো প্ল্যানিং ফাঁস হয়ে গেছে, তখন তিনি আইট নিয়ে ফরিদাবাদ থেকে বেরিয়ে পড়েন। আর দিনটা হচ্ছে 10 নভেম্বর, যেখানে তিনি 6:30 নাগাদ দিল্লিতে পৌঁছে যান। দিল্লিতে পৌঁছানোর পর জানা যায় যে উনি মোবাইলের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন গেদার করছিলেন। বেশ কিছু ইনস্ট্রাকশন বাইরে থেকে ওনার কাছে আসছিল। তারপর ঠিক ওই 3:30 নাগাদ তিনি দিল্লির শাহিনবাগ মসজিদের পার্কিংয়ে ওনার গাড়ি 3 ঘন্টার জন্য দাঁড় করিয়ে রাখেন। এবং এটাও জানা যাচ্ছে যে উনি নাকি মসজিদে গেছিলেন। সেই মসজিদ থেকে বেরিয়ে সন্ধে ঠিক 6:20 নাগাদ তিনি নিজে ফেটে গেলেন, কারণ ওনার কাছে আর কোনো অপশন ছিল না নিজেকে ফাটিয়ে নেওয়া ছাড়া। কারণ ভারতীয় সেনা, ভারতীয় পুলিশের হাতে যদি চলে আসতেন তাহলে ওনার পরিস্থিতি যে কত ভয়ঙ্কর ছিল সেটা তিনি নিজেও জানতেন। সেই কারণে তিনি চেষ্টা করলেন যে প্ল্যান তো সাকসেস হলো না, কিন্তু নিজে বেশ কয়েকটাকে নিয়ে যদি ফেটে জান্নাতে যাওয়া যায় তাহলে সেই পথই তিনি বেছে নিলেন এবং ফেটে গেলেন। ফেটে যাওয়ার পর বডি পাওয়া গেল। বডি যখন পাওয়া গেল, সঙ্গে সঙ্গে 11 নভেম্বর ওনার বাড়িতে, অর্থাৎ এই দেশদ্রোহী ডক্টর উমর নবীর বাড়িতে পৌঁছে যায় পুলিশ এবং ওনার ফ্যামিলি মেম্বারের কয়েকজনকে অ্যারেস্টও করা হয় এবং তাদের DNA স্যাম্পেল নেওয়া হয় এটা ম্যাচ করার জন্য যে যেই বডি ফেটেছে তার সাথে তার ফ্যামিলি মেম্বারের ম্যাচিংওয়ালা ব্যাপারটা আছে কিনা। যদিও পরবর্তীকালে জানা যায় যে সম্পূর্ণরূপে DNA ম্যাচ করে গেছে এবং এই গদ্দার উমর উন্নবী আতঙ্কবাদী সংগঠন এবং তার কার্যকলাপের সাথে সম্পূর্ণরূপে যুক্ত ছিলেন। কিন্তু বিষয়টা কি হচ্ছে জানেন তো? আমার সেলিউট করতে ইচ্ছে করছে সেই SSPকে, অর্থাৎ সেই IPS আধিকারিক ডক্টর সন্দীপ চক্রবর্তীকে, যিনি এই পোস্টারের মাধ্যমে এত বড় তদন্তকে সাকসেসফুলি দেখলেন। বাকি এখনও আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় NIA টিম ঘুরছে, কারণ এখনও কিছু বিস্ফোরক নাকি মজুদ রয়েছে যেটার উদ্ধার করার কাজ চলছে। পুরো বিষয়টার দিকে অতি অবশ্যই আমার নজর থাকবে, কারণ ইতিমধ্যে অফিসিয়াল স্টেটমেন্ট কেন্দ্রীয় সরকারের দিক থেকে এসেছে যে এই ঘটনার পেছনেও পাকিস্তানের হাত রয়েছে এবং কাউকে ছাড়া যাবে না, কাউকে ছাড়া হবে না। এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন,
কারণ একটাই, এখানে যা ঘটবে তাই ফুটবে।